নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 23শে ডিসেম্বর মঙ্গলবার আজকের এক্সপায়ারি ছিল। সুতরাং আমরা যেটা দেখতে পেলাম যে মার্কেট যতখানি ফ্ল্যাট থাকা ততখানি কিন্তু ফ্ল্যাট ছিল, কিন্তু ব্যতিক্রম যেটা ছিল সেটা হচ্ছে মেটাল সেক্টর এবং রেলওয়ে সেক্টর। এই দুটো সেক্টরে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা শেয়ার বা প্রত্যেকটা কোম্পানির শেয়ারে আমরা র্যালি দেখতে পেয়েছি। মেটাল সেক্টরেও কিন্তু বেশ কয়েকটা কোম্পানির শেয়ারে আমরা দারুণ উত্থান দেখেছি। বিশেষত আজকের উল্লেখ করতে হয়, বহুদিন পর কোল ইন্ডিয়া তার শেয়ারে প্রায় 3.3% আমরা র্যালি দেখেছি এবং তার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে, সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। ডিফেন্স সেক্টরও আজকের মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কিছু কোম্পানি তারা র্যালি করেছে, কিছু কোম্পানিতে কারেকশন এসেছে বা প্রফিট বুকিং হয়েছে বলা যেতে পারে। এবার ডিফেন্স যে সেক্টর, সেখানে একটা খবর এসেছে, সেটা আমি লাইভ মেন থেকে নিয়েছি। সেটা হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্ট এই বছরে 2 লক্ষ কোটি টাকার বেশি তারা অর্থাৎ ডিফেন্স সেক্টরে 2 লক্ষ কোটি টাকার বেশি সরকার বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় বাজেটে। এটা লাইভমেন্ট খবর দিয়েছে। সেটার সততা আমি যাচাই করিনি, আপনারা অবশ্যই সেই তথ্য কিন্তু যাচাই করে নেবেন। এবার কোল ইন্ডিয়া নিয়ে যেটা বড় খবর রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু সেবি ক্লিয়ার করে দিয়েছিল রেড হেরিং প্রসপেক্টাস। কোল ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি রয়েছে, সেটা হচ্ছে ভারত কোকিং কোল লিমিটেড। এটা একটা মহারত্ন কোম্পানি এবং কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি। এইবার তারা একটা আইপিও নিয়ে আসতে চলেছে 2026-এর প্রথম ভাগেই, এবং সেখানে তারা তাদের লক্ষ্য হচ্ছে 1300 কোটি টাকার আইপিও লঞ্চ করছে। অর্থাৎ কোল ইন্ডিয়া তাদের সাবসিডিয়ারি অর্থাৎ বিসিসিএলে তারা 10% তাদের অফার ফর সেল নিয়ে আসছে, অর্থাৎ 10% তাদের ভাগিদারি তারা বিক্রি করতে চলেছে এবং তার মাধ্যমে তারা 1300 কোটি টাকা তারা এই সেল থেকে তারা তোলার পরিকল্পনা করছে, যার ফলে প্রবাবেল ভ্যালুয়েশন ভারত কোকিং কোল লিমিটেডের দাঁড়াবে আনুমানিক 13,000 কোটি টাকার কাছাকাছি। এই যে নতুন আইপিও নিয়ে আসা এবং ভ্যালু আনলকিং হওয়ার সম্ভাবনা এই কোল ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারির মাধ্যমে, এর ফলে কোল ইন্ডিয়ার যারা বিনিয়োগকারী তারা কিন্তু পরোক্ষে উপকৃত হবে, কারণ সেক্ষেত্রে কোল ইন্ডিয়ার প্রতি শেয়ারে কিন্তু ভ্যালুয়েশন ইমপ্রুভ করবে। এর ফলে আজকে আমরা একটা উৎসাহ দেখতে পেয়েছি কোল ইন্ডিয়া। এছাড়া আপনারা নিশ্চয় জানেন যে কোল ইন্ডিয়া একটা দারুণ ডিভিডেন্ড পেইং কোম্পানি। স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় যে অধিকাংশ সরকারি যে কোম্পানিগুলো তারা কিন্তু দারুণ ডিভিডেন্ড দিয়ে থাকে, সেটা কি ব্যাংকিং বলুন, কি ইনফ্রাস্ট্রাকচার বলুন, কি মাইনিং বা মেটালস বলুন, সব ক্ষেত্রেই। এবার চলে আসি হচ্ছে যে নতুন কোনো কিন্তু শেয়ার ইস্যুয়েন্স হবে না, তার ফলে যে টাকাটা উঠবে সেই পুরোটাই কিন্তু কোল ইন্ডিয়ায় সেটা পাবে বা লাভবান হবে। সেক্ষেত্রে ভারত কোকিং কোল লিমিটেড তারা কিন্তু এখান থেকে কোনো বেনিফিট তারা সরাসরি পাবে না। এইবার চলে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন এই টাইটেলটাই, সেখানে বলা হচ্ছে যে 1600টার বেশি শেয়ার এই বছরে, প্রায় 2500টা যে উল্লেখযোগ্য শেয়ার ট্রেড হয়েছে তার মধ্যে প্রায় 1600টার শেয়ার তাদের শেয়ার দরে পতন হয়েছে 20 থেকে 50% মধ্যে। অর্থাৎ আমরা যে নিফটি এবং সেন্সেক্স দুটোকেই প্রায় সর্বকালীন উচ্চতার কাছে আবার পৌঁছে যেতে দেখছি বা যে র্যালি চলছে সেটা কিন্তু সীমাবদ্ধ, মাত্র কয়েকটা লিমিটেড কয়েকটা শেয়ারের কারণে। বলা হচ্ছে যে 293টা শেয়ারের আশেপাশে তারা আজ সার্বিকভাবে তারা উত্থান দেখেছে। এই সংবাদটা আমি কিন্তু নিয়েছি মানি কন্ট্রোল থেকে। সেখানে রিপোর্ট কার্ডে যেটা দেখাচ্ছে মানি কন্ট্রোল, সেখানে টোটাল লিস্টেড শেয়ারস তারা দেখাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 2667টি। এর মধ্যে 20 থেকে 50% পতন ঘটেছে 1532টা শেয়ারে। জাস্ট ইম্যাজিন করুন, বা সিংহভাগ শেয়ার 50%-এর বেশি শেয়ারে কিন্তু 20 থেকে 50%-এর মধ্যে পতন এসেছে কেবলমাত্র 2025-এ। 10 থেকে 20% পতন দেখেছে 413টি শেয়ার। 50 থেকে 75% পতন দেখেছে 397টি শেয়ার এবং 75%-এর বেশি পতন দেখেছে 30টা শেয়ার। মাত্র 295টা শেয়ার তারা কিন্তু পজিটিভ র্যালি দেখেছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে 2667 থেকে প্রায় 295টা শেয়ার যদি সরিয়ে নেন, মোটামুটি যেটা দাঁড়াচ্ছে প্রায় 2300
মোটামুটি 62খানা শেয়ার তারা নেগেটিভে র্যালি করেছে, তার মানে তারা নেগেটিভ রিটার্ন দিয়েছে। খুব স্বাভাবিকভাবে যে আমার যে সাবস্ক্রাইবাররা তারা যে বলছেন যে তাদের পোর্টফোলিও লালে রয়েছে এত র্যালি করা সত্ত্বেও, সেটা কিন্তু অমূলক নয় বা তারা ভুল কথা বলছেন না। বাস্তব এটা যে যারা স্বল্প সময়ের জন্য মানে স্বল্প সময়ের মধ্যে বিনিয়োগ করেছেন বা বিগত 3-4 বছরের মধ্যে বিনিয়োগ করেছেন, এটা খুবই স্বাভাবিক যে এহেন পতনের পর 2025-এ যে পতন দেখেছি ব্রডার মার্কেটে, তার ফলে অধিকাংশ বিনিয়োগকারী যারা বিগত 4-5 বছরের মধ্যে বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও লালে থাকতে বাধ্য। হ্যাঁ, যারা দীর্ঘমেয়াদী এর আগে থেকে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে যাচ্ছেন বা বিনিয়োগ করে রেখেছেন, সাধারণত তাদের পোর্টফোলিও কিন্তু লাল হওয়ার কথা নয়, এইটা কিন্তু জানিয়ে রাখলাম। হ্যাঁ, এরকম এক্সেপশন তো হতেই পারে। তার মানে যেটা বোঝাচ্ছে যে আমরা এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত একটা নভেলা বলা যেতে পারে, একটা ছোট উপন্যাস। সেখানে সেটা ছিল যে শূন্য শুধু শূন্য নয়, এক ধরনের অদ্ভুত একটা মানে ভৌতিক অভৌতিকের মাঝামাঝি একটা জায়গায়, সেখানে যে সব কিছুই যেটা চোখে দেখা যায় সেটাই বিশ্বাসযোগ্য এমনটি নয়, চোখে দেখা যাচ্ছে না কিন্তু তার মধ্যেও অনেক বড় ন্যারেটিভ বা গল্প থাকতে পারে, সেটা আজকের এই মানি কন্ট্রোলের রিপোর্ট কিন্তু দেখিয়ে দিল। তার মানে যে বিনিয়োগকারীদের মনের মধ্যে যে আনন্দ নেই, 2025-এ এখনও অবধি নিফটিতে প্রায় 10% বেশি র্যালি হয়েছে, সেন্সেক্সেরও প্রায় 10%-এর কাছাকাছি র্যালি হয়েছে, কিন্তু মিড ক্যাপ যদি খেয়াল করে দেখেন বা স্মল ক্যাপ যদি খেয়াল করে দেখেন, সেগুলো কিন্তু নেগেটিভ রিটার্নই দিয়েছে, এইটা ডেফিনেটলি বলা যেতে পারে। এবার চলে আসি হচ্ছে দুটো সেক্টর কন্টিনিউয়াস র্যালি করে যাচ্ছে ডেফিনেটলি, তার মধ্যে মেটাল সেক্টর রয়েছে। মেটাল সেক্টর আর নতুন করে কি বলবো, আজকে সোনার উপর গল্প তো আমাদের বলতে হবে, কারণ এছাড়া তো কোনো উপায় নেই। এখন কবে কারেকশন হবে সিলভার বা সোনাতে, কবে মানে সাধারণ মধ্যবিত্ত মানুষ নতুন করে আবার সোনা কিনতে পারবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এর আগে বারবার বলেছি, যতদিন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট কমাতে থাকবেন, ততদিন কিন্তু বাজারে সোনা রূপো প্রেশাস মেটালস, সেমি প্রেশাস মেটালস, বেস মেটালস তার দাম ক্রমাগত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে। এবং যেহেতু বলা হচ্ছে যে আমেরিকাতে যে সিপিআই ইনফ্লেশন 2.7% এসেছে, সেটা অনুমানের তুলনায় কম এসেছে, তার ফলে গোটা বিশ্ববাজার আবার আশান্বিত হয়ে উঠেছে যে ফেডারেল ব্যাংক এক নয় একাধিক ইন্টারেস্ট রেট কমাতে পারে 2026, এবং তার আশাতেই কিন্তু আমরা সোনা এবং রূপোতে হেন র্যালি দেখে চলেছি। আজকের যদি সোনার উপর যদি দাম দেখেন, সেক্ষেত্রে দয়া করে চমকাবেন না, কিন্তু এইটাই বাস্তব যে সোনার উপর দামে যেটা চলছে সেটা কিন্তু আপাতত আর মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে নেই। এবং মজার তবে একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেটা ন্যাসড্যাকে র্যালি হওয়া সত্ত্বেও, আমেরিকান মার্কেটে র্যালি হওয়া সত্ত্বেও, গোটা বিশ্ব বাজারে অধিকাংশ শেয়ার মার্কেট পজিটিভে থাকা সত্ত্বেও কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেটে এখন একটা বেয়ার ফেস চলছে। কি বিটকয়েন বলুন, কি ইথেরিয়াম বলুন, কি সোলানা বলুন, কি চেন লিঙ্ক বলুন বা এক্সআরপি রিপেল বলুন, সমস্ত কিছুতে বিগত এই যে অক্টোবরের 10 তারিখ থেকে প্রায় 2 মাসের বেশি ধরে কিন্তু আমরা কারেকশন আমরা দেখে যাচ্ছি। বিটকয়েনের ক্ষেত্রে প্রায় 30%, ইথেরিয়ামের ক্ষেত্রে প্রায় 30%, রিপেল, সোলানা, চেন লিঙ্ক এগুলো কিন্তু প্রায় 30-40% পতন অলরেডি চলে এসছে। এবং কবে এটা স্টেবিলাইজ করবে এই মুহূর্তে বলা মুশকিল। কবে নতুন করে আবার একটা বুল মার্কেট আসবে সেটা নিয়েও কিন্তু বিশেষজ্ঞরা মারাত্মক আশাবাদী হতে পারছে না, এবং সেটা খুব সামনেই হবে এমনটা সম্ভাবনা কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। এবার চলে আসি হচ্ছে আজকে সোনার দাম। সোনা আজকে কত বেড়েছে জানেন? আজকে 2242 টাকা 90 পয়সা প্রতি 10 গ্রামে আবার বেড়েছে, 1.57% উত্থান এসেছে সোনার দামে। লাস্ট র্যালি করছিল 24 ক্যারেট 1,44,876 টাকা প্রতি 10 গ্রাম 24 ক্যারেট কলকাতাতে স্পট প্রাইস। এইবার যেটা দাঁড়াচ্ছে যে রুপোর দামও আজকের আবার কিন্তু র্যালি করেছে, আবার 1% বেশি বৃদ্ধি পেয়েছে। বিগতকাল 2,12,000 টাকা ছিল, আজকেরও কিন্তু বেশ কয়েক হাজার টাকা প্রতি কিলোতে রুপো লাস্ট ট্রেড হওয়া অবধি কিন্তু বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। মোটেই যেটা আশাব্যঞ্জক নয় মধ্যবিত্ত মানুষের জন্য। হ্যাঁ, বিনিয়োগকারীরা যারা প্রথম থেকে
যারা বিনিয়োগ করছেন সোনা বা রূপোতে, বিশেষ করে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে, তারা নিশ্চয়ই এই সময়ের বিপুল লাভের ওপরই ওপর বসে রয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো এবার টাকার সঙ্গে যদি আমরা ডলারের আজকের রিলেশন দেখি, আজকে 2 পয়সা সেটা ইন্ডিয়ান রুপি সেটা শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ইউনাইটেড স্টেটস ডলার সেটা লাস্ট ট্রেড করছিল 89 টাকা 63 পয়সা। খুব স্বাভাবিকভাবে রিজার্ভ ব্যাংক ইন্টারভিন করেছিল মাঝখানে, এটা বলে রাখার প্রয়োজন রয়েছে। আজকে কেবলমাত্র দুটো সেক্টর মোর অর লেস তারা পজিটিভলি র্যালি করেছে। এর মধ্যে বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস এবং বিএসসি মেটালস, এই দুটো কিন্তু প্রায় 8% কাছাকাছি র্যালি করেছে। এছাড়া রেলওয়ে স্টকসগুলো তো ডেফিনেটলি বললাম যে তারা র্যালি করেছে। মেটাল সেক্টরে কে কীরকম র্যালি করেছে একটু বলে নেওয়া যাক। উল্লেখযোগ্যগুলোই বলছে, সবগুলো বলা সম্ভব নয়। কোল ইন্ডিয়া প্রায় 3.5% কাছাকাছি র্যালি, তারপর হিন্দুস্তান জিঙ্ক 0.49% র্যালি, এছাড়া জিন্দল স্টিল প্রায় 1% কাছাকাছি র্যালি, তাছাড়া ম্যাঙ্গানিজ এমওয়াইএল 3.44% র্যালি, এনএমডিসি লাগাতার র্যালি করে যাচ্ছে 4%-এর বেশি র্যালি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 1.84% র্যালি, টাটা স্টিল 1.03% র্যালি এবং ওয়েলস্পান কর্প 1.22% র্যালি। এই যে আজকে স্টিল সেক্টরে যে র্যালিটা দেখেছেন, তার পেছনে যেটা কারণ রয়েছে, আমাদের যে কোর সেক্টর যে ইন্ডেক্স রয়েছে সেটা নভেম্বর মাসের ডেটা ভালো এসেছে, 1.8% বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কিন্তু স্টিল সেক্টরে আমরা ভালো উত্থান দেখেছি এবং সিমেন্ট সেক্টরে কিন্তু ভালো উত্থান দেখেছি, যার ফলে আজকে সিমেন্ট সেক্টরেও কিন্তু একটা ভালো উত্থান এসেছে, স্টিল সেক্টরেও একটা ভালো উত্থান এসেছে। এবার আমাদের যে কোর যেগুলো সেক্টরস রয়েছে, সেটা কিন্তু মোট 8টা কোর সেক্টর রয়েছে। তার মধ্যে ডেফিনেটলি কয়লা রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, স্টিল রয়েছে, সিমেন্ট রয়েছে প্রভৃতি। কিন্তু ইলেকট্রিসিটি ডেফিনেটলি খুব ভালো পারফরমেন্স করেনি, সেখানে কিন্তু একটা ডিগ্রোথ হয়েছে বলা যেতে পারে, প্রায় 6.5% থেকে প্রায় 3% কিছুটা কমে নেমে এসেছে। এবার চলে আসি রেলওয়ে স্টকস। বিগত কালেও র্যালি আপনারা দেখেছিলেন, আজকেরও র্যালিতে ব্যতিক্রম আসেনি। বিএমএল 2.37% র্যালি করেছে, কন্টেনার কর্পোরেশন 0.81%, ইরকন ইন্টারন্যাশনাল 7.68% র্যালি, আইআরএফসি 3.59% র্যালি। এগুলো কিন্তু মিড মার্কেট ডেটা, পরিবর্তন হলেও হতে পারে। আরভিএনএল 2.87% র্যালি, রেলটেল কর্প 5.3% র্যালি, রাইটস 4.3% র্যালি, টেক্সম্যাকো 1.97% র্যালি এবং টিটাগড় রেল সিস্টেমস সেটাও কিন্তু 2.3% র্যালি করেছে। যাই হোক, আজকের এখানেই শেষ করছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা না দিলে অন্যায় হবে, সেটা হচ্ছে অম্বুজা সিমেন্টস অর্থাৎ আদানি, আপনারা জানেন যে হোলসেমের কাছ থেকে এসসিসি এবং অম্বুজা দুটো কোম্পানি কিনে নিয়েছিল আদানি গ্রুপ, এবং সেটা ফ্রান্স বেসড কোম্পানি ছিল। তারপরে অম্বুজা যেটা করেছে, তারা বিভিন্ন ধরনের অ্যাকুইজিশন করছে বা মার্জার করছে। সম্প্রতিকালে তারা অম্বুজা, এসএসসি এবং ওরিয়েন্ট সিমেন্ট তিনটে একসঙ্গে মার্জার করার কথা ঘোষণা করে দিয়েছে 22শে ডিসেম্বর, এবং তারা মার্জার রেশিও অর্থাৎ সোয়াপ রেশিও তারা ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলছি, ধরুন কারো কাছে যদি এসসিসি কোম্পানির শেয়ার থাকে, মানে ধরুন 100টা শেয়ার থাকে, তার বিনিময়ে তারা অম্বুজা সিমেন্টের 328টা শেয়ার তারা পাবে। এবার যাদের কাছে ওরিয়েন্ট সিমেন্টের 100টি শেয়ার রয়েছে, তারা মাফ করবেন, যাদের কাছে 100টি ওরিয়েন্ট সিমেন্টের শেয়ার রয়েছে, তারা অম্বুজা সিমেন্টসের 33টা শেয়ার পাবেন। অর্থাৎ এসিসি এবং ওরিয়েন্ট সিমেন্ট তারা কিন্তু অম্বুজার সঙ্গে মার্চ করে যাচ্ছে, অর্থাৎ অম্বুজা সিমেন্ট এই দুটো কোম্পানিকে নিজের সঙ্গে একত্র করে নিচ্ছে। এর ফলে আজকের ওরিয়েন্ট সিমেন্টের যদি আপনারা শেয়ার দেখেন, সেটা কিন্তু প্রায় 5%-এর বেশি মিড মার্কেটে র্যালি করেছে, যদি এসিসি হালকা নেগেটিভে ট্রেড করছিল। এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এটা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।